অ্যানাটমি দিয়ে শুরু করব আমরা রুটের। তো হেডিং করব আমরা অ্যানাটমি অফ রুট, মানে প্রথম আমরা রুট কাটাকুটি করি, তারপর স্টেম এবং লিফ দেখব। অ্যানাটমি অফ রুট, অবভিয়াসলি ফ্লাওয়ারিং প্ল্যান্টস। রুটস এর মধ্যে আজকে কোনটা নিয়ে আলোচনা করব? ডাইকট রুট। প্রথমেই ডাইকট রুট নিয়ে আলোচনা করি, চলো। ডাইকটদের একটু আগেই একটা কি পিকুলিয়ার বললাম, কোন সেল বা টিস্যু লেয়ার এক্সট্রা থাকে? ক্যাম্বিয়াম টিস্যু এক্সট্রা থাকে। এই ক্যাম্বিয়াম টিস্যু যে এক্সট্রা থাকে এর জন্য না একটা ফ্যাসিলিটেশন পায় ডাইকট প্ল্যান্টসরা। ডাইকট লাইক ম্যাঙ্গো, পিজ, এরা এরা পায়। কি পায় আমি বলি, যে গাছগুলো পেরিনিয়াল প্ল্যান্টস হয়, লিভ ফর মেনি ইয়ার্স, এই প্ল্যান্টসগুলোর থিকনেস মোটা হতে এই ক্যাম্বিয়াম টিস্যুগুলো হেল্প করে। যে গাছ 1 বছর বাঁচে সে কত মোটা হলো তাদের কি যায় আসে, কিন্তু যে গাছ পেরিনিয়াল প্ল্যান্টস অনেক বছর বাঁচবে, যেমন আম গাছ অনেক বছর বাঁচে, মটরশুটি গাছ তো অনেক বছর বাঁচে না, ছোলা গাছ তো 6 মাস, ঠিক কি না? তো ডাইকট হওয়া সত্ত্বেও যে রুল সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় তা না, বাট কাজু গাছ অনেক বছর বাঁচে, ওয়ালনাট গাছ অনেক বছর বাঁচে। তাদের যখন শুরুতে ছোট থাকে, যেরকমটা আমাদের শরীরেও হয়, আমরা কখনো এক সময় হয়তো হুড় করে লম্বা হয়ে গেছি, সেই সময় একদম টিংটিঙে ছিলাম, তারপর আস্তে আস্তে মাংস টাংস লেগেছে, একটুখানি গায়ে গতরে হয়েছে। আমার লাগেনি, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু তোমাদের অনেকেরই লাগছে বা লাগবে, ঠিক কি না? এরকম গাছেরও লাগে। একটা আম গাছ ধরো তত্তর করে একটা সময় লম্বা হয়ে গেছে, কিন্তু গায়ে গতরে বেশি কিছু লাগেনি, ধীরে ধীরে তারপর মোটা হয়। আর গাছের গ্রোথ কিন্তু ইনডিটারমিনেট, ইনডেফিনিট। গাছের গ্রোথ সারা বছর চলতে থাকে। আজকে একটা গাছের ডাল কেটে দাও, কালকে কিন্তু সেই জায়গাটা থেকেই ডাল না বেরোলেও গাছের পাতা তো বেরোবেই, ডাল বের করার চেষ্টা করবে। ক্যাম্বিয়াম এটা একটা অ্যাডিশনাল টিস্যু যেটা ডাইকট প্ল্যান্টসে পাওয়া যায়। এইটা থাকার কারণে কি হয় বলতো, ডাইকট প্ল্যান্টগুলো একটু গায়ে গতরে বেশি মোটা হওয়ার সুযোগ পায়। ওদের ক্ষেত্রে একটা জিনিস, একটা ফেনোমেনন দেখা যায় যেটাকে বলা হয় সেকেন্ডারি গ্রোথ। এটা ক্যাম্বিয়াম টিস্যু থাকার কারণে হয়। সেকেন্ডারি গ্রোথ কিন্তু এখন সিলেবাস থেকে বাদ চলে গেছে, যে কারণে আমার খুব বেশি ডিটেলসে বলার অবকাশ নেই। তবু টার্মটা অ্যাটলিস্ট জেনে রাখা উচিত, না হলে মনোকট ডাইকটের ডিফারেন্স বলতে গেলে এই সেকেন্ডারি গ্রোথকে কনসিডারেশন করেও কিন্তু ডিফারেন্স দাঁড় করাতে হয়। সেকেন্ডারি গ্রোথটাই যদি না জানো তাহলে কি করে বুঝবে? সেকেন্ডারি গ্রোথ মানে যেটা একটু ল্যাটার টাইপ একটা এজে হয় এবং গাছকে মূলত মোটা করে, লম্বা নয়। তো চলো ডাইকটের রুটের ক্রস সেকশন যদি দেখি। আচ্ছা, রুট তো এরকম টাইপের দেখতে হয়, তাই না? তার যদি ক্রস সেকশন করি, এখান থেকে কাটলাম, জিনিসটা গোলের মধ্যে এরকম টাইপের দেখতে হলো। যেটা একটু আগেও এঁকেছিলাম, বাইরের দিকে যদি এপিডার্মিস থাকে, ভেতরের দিকে এন্ডোডার্মিস থাকবে এবং তার ভেতরে অনেক ডিটেলস ছবি থাকবে, যেটা এবার আমরা হিজিবিজি করে এড়িয়ে যেতে পারবো না, তার ডিটেলস আমাকে আঁকতে হবে। এবার যদি পুরো ছবিটাকে যদি আমি এত বড় বোর্ডে গোল গোল করে আঁকি বা পরীক্ষাতেও আঁকিয়ে নামিয়ে আসার চেষ্টা করি, অনেক সময় লেগে যাবে। তাহলে উপায়, এর একটা পার্ট আমরা আঁকি, এইটুকু পার্ট ধরো আমরা আঁকবো, সবটুকু নয়, কেবল এইটুকু পার্ট, এবং সেইটুকুতে যদি আমরা মোটামুটি সব পোর্শন গুলোকে দেখাতে পারি, তাহলে বাকিতেও কি আছে বুঝে যাবে। চলো আমার সাথে আঁকা শুরু কর। জিনিস এঁকেছি, কি এঁকেছি? একটা আউটার মোস্ট লাইনিং এর পার্টটা এঁকেছি, এটা এপিডার্মিস, এটা রুটের ক্ষেত্রে এপিব্লেমা বলে। কি জিনিস? এপিডার্মিস, রুটের ক্ষেত্রে এর নাম এপিব্লেমা। আর এই যে এপিব্লেমা, এর বেশ কিছু জায়গায় কিন্তু রুট হেয়ার থাকে, যেরকমটা আমরা মূলো বা গাজরের গায়েতেও সরু সরু চুলের মতো রুট দেখতে পাই, এগুলো হলো রুট হেয়ার। অবভিয়াসলি রুট আঁকছি তো এটা স্টেম হেয়ার হবে না, রুট হেয়ার। বেশ, এই দুটো স্ট্রাকচার রাখলাম। আর এখানে যেটা মাঝখানে সার্কেলটা এঁকেছি এটা এন্ডোডার্মিস, এখন অব্দি আর কোনো লেয়ার আঁকিনি। এরকম কিছু সেগমেন্ট দেখাও যাতে বোঝানো যায় দিজ আর এপিডার্মাল সেলস। অবভিয়াসলি সেগুলোতেও নিউক্লিয়াস বা অন্যান্য ডিটেলস আছে, তো আমরা বেশি কিছু ডিটেলস দেখালাম না, জাস্ট রাফলি বোঝানোর চেষ্টা করলাম দিস টাইপ অফ সেল অলসো পজেস নিউক্লিয়াস। গেল। এবার এই সেন্ট্রালি সেলে প্রত্যেকটা জিনিসেরই আমি ডিটেলস যাব। এই সেন্ট্রালি যে ড্র করেছি সেলটার, এর ইমিডিয়েট ভিসিসিনিটিতে একটা রেড কালারের সার্কেল আছে। ধরো এন্ডোডার্মিস, এটা এন্ডোডার্মিস,
এন্ডোডার্মিসের ক্ষেত্রে তুমি ধরো একটু বড় সাইজের এই সেগমেন্ট গুলো দেখিয়েছো, এর ভেতরে যে সেগমেন্টটা করলে সেটা আরো ছোট সাইজের করে দাও, একটু ঘন করে দেখাও, তাহলে দেখবে দুটো লেয়ারের মধ্যে ডিজাইনের ডিফারেন্স চলে এসছে, শেড দেবে না। এবার ওই যে বাইরে এঁকে রেখেছি এপিব্লেমা বা এপিডার্মিস, এপিডার্মিস ব্র্যাকেটে লিখে রাখো, কারণ এই এপিব্লেমাই যাহা এপিডার্মিসও তাহা, এই নামটা রুটে ইউজ হয়। আর এখানে ভেতরে আবার একটা গোল আঁকছি এন্ডোডার্মিস এবং অন্যান্য লেয়ার দিয়ে, এর মাঝে কি থাকে? এর মাঝে যে সেলগুলো থাকে তাকে কর্টিক্যাল সেলস বলে। কর্টেক্স, মেডালা, এগুলো বায়োলজিতে অ্যানিমেলেও পড়বে, প্ল্যান্টেও থাকে। How and when we can define any cell as the cortex? Any cell or tissue those are found near the periphery or outside of any organ are known as cortical cell. ব্রেন, আমাদের ব্রেনেরও কর্টেক্স মেডালা আছে। কিডনি, আমাদের কিডনির ক্রস সেকশনেও কর্টিক্যাল সেলস, মেডালা সেলস পাওয়া যায়। অর্থাৎ এই যে টার্মটা এসছে, এই টার্মটা তার পজিশন অনুযায়ী এসছে, এখানেও তাই। এই পেরিফেরিটার বাইরের দিকে যে সেলগুলো আছে সেগুলোকে কর্টিক্যাল সেল বলে, আর ভেতরের দিকে যেগুলো সেল থাকে সেগুলোকে মেডুলা সেল বলা যায়। তো এখানে কিছু লার্জ সাইজ সেল আঁকো, যত লার্জ আঁকবে তত তোমায় কম সেল আঁকতে হবে, আর যত স্মল সাইজের সেল আঁকবে তত বেশি সংখ্যক সেল আঁকতে হবে। এই মাঝখানের গ্যাপটা এটা দিয়ে ব্রিজ করে দিলাম আমরা, ব্যাস। আর সব সেল সব জায়গায় আঁকার দরকার নেই, এটুকুই থাক। এতেও নিউক্লিয়াস, ভ্যাকুওল সবই থাকে। আমাদের হাতে যদি প্রচুর সময় থাকে, ধরো পরীক্ষায় এই একটা মাত্র কোশ্চেনই আমি পারবো, বাকি কিছু পারবো না, তাহলে তো আমরা একে রোম্যান্টিক ভাবে সাজিয়ে আসবো, ঠিক যেমন একদম কোণেকে সাজানো হয়। তখন তুমি এখানে বসে বসে একটা নিউক্লিয়াস, ভ্যাকুওল সবগুলোতে দেখিও দিস আর প্ল্যান্ট সেলস, তো দে মাস্ট হ্যাভ দিস পোর্শনস। আরো সময় যদি থাকে তাহলে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড সব দেখি। তুমি যদি ফাঁকিবাজ হও এবং পূর্ণ নাম্বার পেতে চাও তাহলে কোনো ডিটেলস দেখানোর দরকার হয় না, এগুলো ছাড়া ছাড়া এঁকে দিলেই হয়। কালেকটিভলি এখানে হেডিং করে দেবে কর্টেক্স, এই রিজিয়নটাকে কর্টেক্স বলে বা কর্টিক্যাল সেলস বলে, ব্যাস হয়ে গেল। লাল কালারের যে লেয়ারটা আমি এখানে এঁকেছি সেইটাকে কি বলে? এটাকে বলা হয় পেরিসাইকেল। পেরিসাইকেল। বেশ, এবার ভেতরের পোর্শনটায় আরেকটু ডিটেলস আমরা অ্যাড করি। দেখো, এটা রাফলি একটা শেডেড প্লাস সাইন আমি দিয়ে নিলাম। এই প্লাস সাইনের মোটামুটি ধার দিয়ে আমি জাইলেম আঁকবো। এবার চলো জাইলেমটা কিরকম থাকে আমরা দেখি। চারটে এরকম দাগ ইকুয়ালি স্পেসড ভাবে দিয়ে নাও। এর বাইরের দিকগুলোতে জাইলেম গুলো আমরা আঁকবো, ভেতরের দিকটা ফাঁকা রেখে দেবো। এরকম চারটে দাগ দিয়ে নাও। কিন্তু পদ্ধতিটাও শেখার, কোথা থেকে স্টার্ট করব, কিভাবে আঁকবো, কোন পদ্ধতিতে কম টাইম লাগে, এগুলোও কিন্তু শেখার একটা পার্ট। তাহলে ছবি তো সব জায়গাতেই আছে, পদ্ধতিগুলো শেখো। এরকম বেঞ্জিন রিং এর মতো স্ট্রাকচার আঁকো। এবার এই ফার্স্ট বেঞ্জিং রিংটা হয়ে গেল, এবার সেকেন্ডেরটা আঁকবে। সেকেন্ডেরটা আঁকার চেষ্টা করো যেন ফার্স্টেরটা থেকে একটু ছোট হয় সাইজে, তারপরে থার্ডটা আরেকটু ছোট। যদি জায়গা থাকে ফোর্থ আঁকো, আর যদি না থাকে তাহলে আর ফোর্থ আঁকতে হবে না। এবং সিকোয়েন্সিয়ালি আঁকো, যাতে ক্রমশ পেরিফেরির দিকে যত যাবে তত ছোট হচ্ছে, এরকম যেন অ্যাপিয়ারেন্স আসে। বাস্তবে এরকমটাই হয় ডাইকটের রুট যখন ক্রস সেক করা হয়। দেখো, আমিও তাই চেষ্টা করছি, তোমরাও করো। যত বাইরের দিকে আমরা চলে যাচ্ছি তত ছোট সাইজের আঁকছি। এবার দেখো, এই যে টাইপের অদ্ভুত টাইপের জাইলেম গুলো আঁকলাম, এর কি কোনো স্পেশাল নাম আছে? হ্যাঁ, ডেফিনেটলি আছে। যেটা সবচেয়ে বড় সাইজের সে ভদ্রলোক হলো মোটা, তার নাম আমরা কি দিলাম? মোটা জাইলেম। মোটা না, এর নাম মেটা জাইলেম। তবে মোটা কথাটা আমাকে অবশ্যই হেল্প করবে, তুমি দেখবে পরীক্ষা এটাই ঠিক করে এসছো। আর যে বেটা সরু হয়, রোগা হয়, তার নাম কি জানো? এবার একটা টার্মকে যদি রিলেট করতে পারো আর একটা অটোমেটিক মনে থেকে যাবে। যে ওরিয়েন্টেশনটা, এটা একটা বিশেষ প্যাটার্ন লক্ষ্য করা যায়। ডাইকটের সমস্ত ডাইকট, যত ডাইকট দেখবে তার রুট ক্রস সেকশন দেখলে তুমি জাইলেমের ওরিয়েন্টেশন এরমই পাবে।
একটা দুটো এক্সেপশন মেবি থাকতে পারে, কিন্তু এরকমই তুমি ম্যাক্সিমাম গ্রুপে পাবে। তাহলে নিশ্চয়ই ওরিয়েন্টেশনে কিছু পিকুলিয়ারিটি আছে। সেন্ট্রালি মেটাজাইলেম গুলো থাকছে আর এই সরু জাইলেমটা বাইরের দিকে থাকছে। হ্যাঁ, এই ওরিয়েন্টেশনের একটা নাম আছে। এই ওরিয়েন্টেশনটাকে বলা হয়, প্রোটোজাইলেমের পজিশনকে দেখে এই নামগুলো করা হয়। প্রোটোজাইলেম বাইরের দিকে আছে, এই ওরিয়েন্টেশনটাকে বলা হয় এক্সার্ক। এর উল্টো ওরিয়েন্টেশন যদি হয়, মানে সেম ছবি হতো, বাইরের দিকে মোটা জাইলেম, ভেতরের দিকে প্রোটোজাইলেম, তাকে ইনডার্ক বলা হতো। এক্ষেত্রে মনে রাখবে এই নামকরণটা করা হয় প্রোটোজাইলেম কোন দিকে ফেস আছে, এক্সটেরিয়র সাইড আর ইন্টেরিয়র সাইড। এক্সটেরিয়র সাইড হলে এক্সার্ক বলা হবে, ইন্টেরিয়র সাইড হলে ইনডার্ক বলা হবে। সেটা স্টেমে পাওয়া যায়, রুটে সব এক্সার্ক পাওয়া যায়। অর্থাৎ জাইলেমের মুখগুলো, সরু মুখগুলো বাইরের দিকে থাকে। একদম সহজ, ছবির সাথেই মনে পড়ে যাবে। পরীক্ষায় তোমায় যদি এক্সার্ক ডিফাইন করতে বলে, তুমি চোখ বন্ধ করে একবার ডাইকটের রুটের ছবিটা মনে করে নি, তোমার সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে, আচ্ছা ভেতরের দিকে ইনার মোস্ট সাইডে হলো আমার থাকে মেটাজাইলেম, আর আউটার মোস্ট এন্ডোডার্মিসের লেয়ারটার বাইরের দিকে মুখ করে থাকে প্রোটোজাইলেম। তো ডেফিনেশন দাঁড় করাতে পারলে না খুব সুন্দর, এই গোলটুকু এঁকে আসো, কিছু এঁকে আসো, ধরো 2 নাম্বার থাকলে এঁকে দিও, 1 নম্বরে আর এঁকো। এই ছবিটার উপর গ্রিপ বাড়াও, জিনিসটা এর উপর যদি গ্রিপ থাকে তাহলে বাকিটা চলে যাবে। ফ্লোয়েম তাহলে কোথায় থাকে? ভাস্কিউলার বান্ডিল তো পুরোটাই থাকে, ফ্লোয়েম এইরকম জায়গায় থাকে। তাহলে মনে করে আমাকে বলো তো, একটু আগে যে ভাস্কুলার বান্ডিলের ডিফারেন্ট সেল বা ডিফারেন্ট ওরিয়েন্টেশনটা আমরা এঁকেছিলাম, সেটার সাথে কার সাথে এর ছবিটা যাচ্ছে মিল? রেডিয়াল। তাহলে রেডিয়াল টাইপ অফ ভাস্কুলার বান্ডিল গাছের কোন পার্টে পাওয়া যায়? বলো, এই সেকেন্ড অ্যান্সারটা জুড়ে এলো না কেন? আর ফর রেডিয়াল, আর ফর রুট। এটা মনে না রাখার কি কারণ আছে বল? কত সুন্দর সুন্দর আমি মিল ঘটিয়ে দিই। সমস্ত কিছু কিন্তু বইতে রয়েছে। টিচার ইজ দ্য ফ্যাসিলিটেটর। আমি তোমাকে যত সহজে লিঙ্ক করাতে পারবো, আর তুমি সেটা যদি ধরতে পারো, পড়াটা তোমার ইজি হয়ে যাবে, ভুলবে না। পরীক্ষায় ভোলার চেষ্টা করলেও এগুলো মনে পড়বে। যেমন মোটা জাইলেম, কথা রইলো, যদি না মনে পড়ে আমায় বল, থাকবেই থাকবে। তো এখানে ফ্লোয়েম গুলো ছাড়া ছাড়া থাকে, এগুলো ফ্লোয়েম পয়েন্টিং করে নাও। যদি এটা ডাইকট হয়, অ্যাজ ইট ইজ হেয়ার, এটা তো ডাইকটই। ডাইকট হলে ফ্লোয়েম গুলোর নিচে আর একটা অ্যাডিশনাল সেলের লাইনিং থাকে। আমি খুব সুন্দর করে আঁকছি না, সেল আঁকতে গেলে গোল গোল করে আঁকা উচিত ছিল, কিন্তু দরকার নেই। এখানে আমরা শেড বা ব্যান্ড দিয়েও জিনিসটা বোঝাতে পারি। প্রত্যেকটা ফ্লোয়েমস এর নিচে এরকম জাস্ট একটা ব্যান্ড এঁকে দাও, এটাকে একটু ডার্ক কালারের করে দাও। এই ডার্ক কালারটাই হলো ক্যাম্বিয়াম। যেহেতু এটা ডাইকট, এদের ক্যাম্বিয়াম টিস্যু থাকতে পারে, রুটেও থাকে। ঠিক ফ্লোয়েমটার নিচে, সবগুলোর নিচে একটুখানি অংশ দেখিয়ে দাও, শেষ আমাদের আঁকা। কিন্তু না, দাঁড়াও, এই যে যে অংশগুলো সাদা রয়েছে, আমি তো এইগুলো নয় আঁকিনি, ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই এঁকেছো। কিন্তু এই যে সাদা পোর্শন গুলো, এগুলো কি থাকে? ইজ ইট ফিল্ড উইথ ফ্লুইড, ভ্যাকিউম, এয়ার ফিল্ড স্পেস, হোয়াট? সবকটা ডেন্সলি প্যাকড সেল দ্বারাই আটকানো থাকে। এখানে একদম ঘন ডেন্সলি প্যাকড সেল থাকে। এই সেলগুলোর কিছু পিকিউলিয়ার নাম আছে, যেটা মাঝখানে থাকে, বুঝলে? এগুলো তোমরা কিচ্ছু করো না, মানে ছবিগুলোতে এরপরের দাগগুলো নোংরা করবে ছবিটা, তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি বোঝানোর জন্য বলছি। এখানেও তো ডেন্সলি প্যাকড সেল আছে, অনেক ছোট ছোট সাইজের। এই সেলগুলোকে, যেগুলো একদম এন্ডোডার্মিস পেরিসাইকেলের সেন্টারে থাকে এবং ভাস্কুলার বান্ডিলেরও সেন্টারে থাকে, আর তার মেন কাজ কি? ভাস্কুলার বান্ডিলকে ইকুয়াল স্পেসে ওদের মধ্যে যাতে ওরিয়েন্ট করে থাকতে পারে, এটাকে, এই সেলগুলোকে বলা হয় পিট সেল। পিট, মেডুলারি সেলও বলে কোনো কোনো জায়গায়। আর এই জায়গাগুলোতেও তো সেল আছে, রাইট? এগুলোকে বলা হয় কনজাংটিভ সেলস। এই পয়েন্টটা অতটা জরুরি নয়, পিচটা কিন্তু দেখাবেই। কেমন? এই এই বাকি অংশগুলোকে কনজাংটিভ টিস্যু বা কনজাংটিভ সেলস বলা হয়, কিন্তু পিচ থেকে প্রশ্ন আসে। এবার কতগুলো টার্মের উপর আমি গোল পাকাই, যেমন কর্টেক্স। আশা করি এই ছবির সাথে জিনিসটা বোঝাতে পারছো, জিনিসটা দেখতে পাচ্ছ। যেমন ধরো পেরিসাইকেল, যেমন ধরো পিগ, এই রিজিয়ন গুলোকে দেখো, বাকি পোর্শনের থেকে এদেরকে আলাদা করো। বাকি পোর্শন মিনস এপিব্লেমা অর এপিডার্মিস, এন্ডোডার্মিস, ভাস্কুলার বান্ডেলস। এদের থেকে যে পোর্শন গুলোর উপর গোল পাকালাম, সেগুলোকে আলাদা করতে পারছো, বুঝতে পারছো জিনিসগুলো? এগুলোই হলো গ্রাউন্ড টিস্যু।
খেয়াল করে দেখো, এটা জেনারেলি প্যাকিং এ হেল্প করছে না, ব্যাপারটা অনেকটা এরকম। এর যে আর কোনো কাজ নেই তা বলছি না, এই কর্টিক্যাল সেলস গুলো সব প্যারেনকাইমা সেলস, এগুলো সালোক সংশ্লেষে ফটোসিনথেসিসে ব্যাপক হেল্প করে। এটা যদিও রুটে তো ফটোসিনথেসিস হয় না, স্টেমে বা লিভসে ব্রাঞ্চে হলে হবে, তো কর্টিক্যাল সেলস তো ওখানেও থাকে, পাবো আমরা, কিন্তু তার মূল কাজ ফটোসিনথেসিস। রুটের ক্ষেত্রে কি প্যাকেজিং, সিম্পলি, এর তো আর ফটোসিনথেসিস হবে না। এই গোলগুলো কিন্তু গ্রাউন্ড টিস্যু। আশা করি বিভিন্ন ধরনের টিস্যু সিস্টেমের পোর্শন গুলোও কিন্তু এই ছবির সাহায্যে তোমরা ধরতে পারছো।